তো ভিডিওটার আজকে বিষয়বস্তু হবে আমাদের ব্রেস্ট ক্যান্সার। মেয়েরা যখন মাসিক হচ্ছে, মাসিক হওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে তোমরা এই পরীক্ষাটা করতে পারো, যেটাকে আমরা বলি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। মানে নিজেই নিজের স্তনকে আমরা পরীক্ষা করব। যদি আমরা দেখি যে মানে আমাদের স্তন থেকে বগল অবধি কোনো ছোট ছোট লাম্প বা চাকা মতন কিছু আমরা যদি ফিল করতে পারি হাত দিয়ে, খোলা ভাব, দেখবো যে স্তনের চামড়ার পরিবর্তন লাল হয়ে যেতে পারে, কমলা লেবুর খোসার মতন কুঁচকে যেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভ অ্যান্ড শ্রী। আমরা অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকি, তো আজকে একটা সচেতনতামূলক ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ভিডিওটা সবার মন দিয়ে দেখা দরকার বা শোনা দরকার, তো স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টা নিয়ে কথা বলতে অনেকেই আমরা লজ্জা পাই বা ভয় পাই, ঠিক আছে, কিন্তু সবার সামনে তুলে ধরা দরকার। এই জড়তাটা কাটিয়ে সবার সামনে প্রকাশ্যে এই জিনিসগুলো আনানো দরকার, সবার সচেতন হওয়া উচিত। তো ভিডিওটার আজকে বিষয়বস্তু হবে আমাদের ব্রেস্ট ক্যান্সার। শ্রীলেখা যেহেতু একজন নার্স, ও এই নিয়ে পড়াশোনা করেছে, তো ওর কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নেবো যে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো কি বা কিভাবে সচেতন হওয়া যায়, প্রতিকার কি থাকে, ঠিক আছে। তো শ্রীলেখা, তুমি একটা কথা বলো যে আমরা অনেকেই ভাবি যে ব্রেস্ট ক্যান্সার মানেই নাকি মৃত্যু। আদৌ কি তাই? মানে কিভাবে সেলফ ডায়াগনোসিস বলবো না, বা সিমটমস বাড়িতে বসে কেউ নিজে কিভাবে বুঝতে পারবে যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, বা হলে কি করা, প্রতিকার কি আছে, তুমি একটু বুঝিয়ে বলো। প্রথমেই বলি, এই রোগটা হওয়া মানেই যে মারা যাবে এমনটা নয়। যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে অবশ্যই সেটা নিরাময় করা যায়। এবার আমাকে সিমটমস বলার আগে বলতে হবে যে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার কি, এটা আগে সবার আগে জানা দরকার। তারপর সেই রোগের সিমটমসগুলো আমি বলবো। প্রথমত ক্যান্সার কি এটা আমাদের আগে জানতে হবে। আমাদের যে শরীরে অনেক ছোট ছোট কোষ দ্বারা গঠিত শরীর, সেই কোষগুলো প্রাকৃতিক নিয়মে বড় হয়, আবার সেগুলো কোষগুলো আবার মারা যায় এবং সেই জায়গায় নতুন কোষ আবার তৈরি হয়। যখন এই কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এবং শরীরের একটা অংশ থেকে আর একটা অংশে ছড়িয়ে যায়, তখন সেটা ক্যান্সারের রূপ নেয়। এবার এই ক্যান্সার শরীরের মাথা থেকে পা অবধি যে কোনো জায়গায় হতে পারে। যখন এটা স্তনে বা ব্রেস্টে হয় তখন আমরা সেটাকে বলছি ব্রেস্ট ক্যান্সার। তো এবার আমাদেরকে জানতে হবে যে কি কারণে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। ব্রেস্ট ক্যান্সারের কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে কিছু জিনিসকে আমরা এটার কারণ হিসেবে দায়ী করতে পারি। প্রথমত হচ্ছে বয়স। যেসব মহিলাদের মেনোপজ হচ্ছে, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে সেই সব মহিলাদের ক্ষেত্রে এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকছে, অর্থাৎ তাদের বয়স 40 থেকে 50-এর মধ্যে থাকছে। নর্মালি আমাদের মেনোপজ হয় 45 বছর পরে, 45 বছর বয়স হয়ে যাওয়ার পরে। তো বয়সটা একটা ফ্যাক্টর। তাছাড়া হচ্ছে আমাদের শরীরে, মেয়েদের শরীরে মেনলি দুটো হরমোন থাকে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই দুটো হরমোনের মধ্যে যদি ভারসাম্যর কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। তাছাড়া অতিরিক্ত স্থূলতা বা অতিরিক্ত মদ্যপান, ধূমপান, এই সবগুলোকে আমরা দায়ী করতে পারি। এবার তুমি বলো যে মানুষ কিভাবে সচেতন হবে, কখন সচেতন হবে, কি অবস্থায় এলে বোঝার কি উপায় আছে? এই রোগের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আমাদেরকে নিজেদেরকে দেখতে হবে। মেয়েরা যখন মাসিক হচ্ছে, মাসিক হওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে তোমরা এই পরীক্ষাটা করতে পারো, যেটাকে আমরা বলি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। মানে নিজেই নিজের স্তনকে আমরা পরীক্ষা করব। তো কি কি আমরা লক্ষণ দেখব তখন? যদি আমরা দেখি যে আমাদের স্তন থেকে বগল অবধি কোনো ছোট ছোট লাম্প বা চাকা মতন কিছু আমরা যদি ফিল করতে পারি হাত দিয়ে, ফোলা ভাব। তারপর দেখবো যে স্তনের চামড়ার পরিবর্তন লাল হয়ে যেতে পারে, কমলা লেবুর খোসার মতন কুঁচকে যেতে পারে। এরপর আমরা দেখবো নিপিল বা বোঁটার আকৃতি। কারো কারো ক্ষেত্রে নিপিল বা বোঁটা ভেতর দিকে ঢুকে যায়, অথবা সেটা বড় হয়ে ফুলে যেতে পারে। এরপর আমরা নিপিল বা বোঁটার চারপাশে টিপে দেখবো কোনো অস্বাভাবিক কিছু রসক্ষরণ হচ্ছে কিনা। সেটা হতে পারে রক্তযুক্ত বা হতে পারে সেটা সাদা তরল। আর ব্যথা কোনো ক্ষেত্রে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আচ্ছা, তুমি ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের কথা যেটা বললে, ওটা মানুষ কিভাবে করবে একটু বুঝিয়ে দাও তাহলে। হ্যাঁ, এটার কিছু স্টেপ আছে, এটা আমরা বাড়িতে নিজেরাই করতে পারি। একটা আয়নার সামনে, ওই যে বললাম মাসিক হওয়ার পর 3 থেকে 5 দিনের মধ্যে করতে হবে, তাহলে বেশি ভালো বোঝা যায়। একটা বাড়িতে একটা বড় আয়নার সামনে দাঁড়ানোর পরে প্রথম স্টেপ হবে আমাদের কাঁধ সোজা করে দাঁড়ানো।
তারপরে আমরা দেখব যে স্তনের আকার বা আকৃতির কোনো পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ সেটা বড় হয়ে গেছে কিনা। তারপর সেখানে চামড়ার পরিবর্তন দেখব, চামড়া লাল হয়েছে কিনা বা চামড়াটা খসখসে কমলা লেবুর খোসার মতন হয়েছে কিনা। তারপর নিপিলের আকৃতি দেখব, নিপিল ভেতর দিয়ে ঢুকে গেছে কিনা বা সেখান থেকে কোনো অস্বাভাবিক কিছু নিঃসরণ বা ডিসচার্জ হচ্ছে কিনা, এটা আমরা দেখব। সেকেন্ড স্টেপ আমরা কি করব, সেকেন্ড স্টেপে আমরা হাত দুটো মাথার উপরে তুলে দেব। এবার সেম স্টেপ ফার্স্ট স্টেপের মতন যে যা যা আমরা দেখলাম সেইগুলো সমস্ত কিছুই দেখব, কিন্তু হাত দুটো থাকবে মাথার উপরে। এটা গেল সেকেন্ড স্টেপ। এবার থার্ড স্টেপে আমরা কি করব, থার্ড স্টেপটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই সময় আমরা একটা ফ্ল্যাট জায়গায় শুয়ে পড়বো, চিত হয়ে শুয়ে পড়বো, সেটা বিছানার উপরেও হতে পারে বা মেঝেতেও হতে পারে। শুয়ে পড়লাম একদম সোজাভাবে। তারপরে যে হাত মানে যে দিকে স্তন আমরা পরীক্ষা করব সেই দিকের হাত আমরা মাথার নিচে রাখবো। ধরো আমি ডান দিকে স্তন পরীক্ষা করব, তখন আমরা কি করব, ডান হাতটা মাথার নিচে এইভাবে রাখবো, দিয়ে বাঁ হাতের মধ্যে 3টে আঙুল দিয়ে, এই 3টে আঙুলের ডগা দিয়ে আমরা প্রেস করে করে দেখব, মানে স্তনের উপর চাপ দেব। প্রথমে আমরা হালকা চাপ দেব, দেন আমরা মাঝারি দেব, তারপর আমরা জোরে চাপ দেব। সেই চাপটা হবে সার্কুলার, মানে ক্লকওয়াইজ হবে, সার্কুলার মোশনে গোল গোল ভাবে আমরা ব্রেস্ট থেকে একদম বগল অবধি চাপ দিয়ে দিয়ে দেখব কোনো ফোলা ভাব কিছু আছে কিনা। তারপর একইভাবে নিপিলটাও দেখব। এইভাবে আমরা সেম ভাবে নেক্সট দিকেরটাও করব, মানে ডান দিকের করলাম, এবার বাঁ দিকের করব। বাঁ দিক করার সময় বাঁ হাতটা মাথার এখানে রাখবো নিচে, তারপর ডান হাত দিয়ে করব। আচ্ছা, সেলফ এক্সামিনেশন তো করলো, তারপর কখন একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কোন সিচুয়েশনে গেলে? হ্যাঁ, আমাদের মেয়েদের প্রতি মাসেই পিরিয়ডের পর এটা করা দরকার। এবার যখন দেখছো যে এই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে বা অস্বাভাবিকভাবে ব্যথা হচ্ছে, এই ব্যথাটা কিন্তু পিরিয়ড রিলেটেড হবে না, কারণ আমাদের মেয়েদের অনেকেরই পিরিয়ডের টাইমে ব্রেস্টে ব্যথা হয়, সেটা আলাদা কারণে হয়, হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হতে পারে। কিন্তু এই ব্যথাটা যদি আমাদের মাসে সবসময়ই হতে থাকে আর যদি নিপিল থেকে ডিসচার্জ হয় ওই রকম, তাহলে তখন আমরা কিন্তু সেটা অবহেলা করব না, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাব। এটা যদি ফার্স্ট স্টেজেই ধরা পড়ে তাহলে অবশ্যই এই রোগটা থেকে নিরাময় পাওয়া যায়। আচ্ছা শ্রীলেখা, তোমার থেকে আমি আরেকটা জিনিস জানতে চাই, যেটা আমি ইন্টারনেটে পড়ছিলাম, যে এই ব্রেস্ট ক্যান্সার কি শুধু মেয়েদেরই সমস্যা নাকি পুরুষদেরও সচেতন থাকা দরকার? তুমি কিছু বলো। অবশ্যই অবশ্যই পুরুষদের সচেতন থাকা দরকার। ব্রেস্ট ক্যান্সারের পুরো মানে 1% কিন্তু ছেলেরা আক্রান্ত হয়, তাই ছেলেদের অবশ্যই সচেতন থাকা দরকার। ছেলেরা এবার বলবে তাহলে আমাদের তো ব্রেস্ট টিস্যুই নেই, তাহলে আমাদের কেন হবে ব্রেস্ট ক্যান্সার? হ্যাঁ, অবশ্যই ছেলেদের মেয়েদের তুলনায় কম ব্রেস্ট টিস্যু থাকে, মেয়েদের উন্নত পরিমাণে দুগ্ধগ্রন্থি বা ব্রেস্ট টিস্যু থাকে, কিন্তু ছেলেদের সেটা সামান্য পরিমাণ থাকলেও কিন্তু সেই রোগের ঝুঁকি থাকে। এবার কেন হয় তাদের রোগটা আমি বলছি। বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে মনে হবে যে এই রোগ হওয়ার তো কোনো কারণ নেই, কারণ আমাদের শরীরে তো টেস্টোস্টেরন হরমোন থাকছে, ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন তো থাকছে না। কিন্তু অনেক ছেলেই আছে যাদের শরীরে টেস্টোস্টেরনও থাকে, আবার মেইলি হরমোন যেটা ইস্ট্রোজেন বলছি সেই হরমোনও থাকে, সেই কারণে হতে পারে। আবার অনেকের লিভার সিরোসিস রোগ থাকে, লিভার সিরোসিস রোগ হলে হরমোনের কিছু ডিসব্যালেন্সের জন্য হতে পারে। অতিরিক্ত স্থূলতা, চর্বি যদি আমাদের শরীরে বেশি হয়, সেই চর্বি কিন্তু ইস্ট্রোজেন মানে তৈরি করতে সাহায্য করে, তাহলে কিন্তু সেই কারণেও হতে পারে। মানে মেয়েদের ক্ষেত্রে যেগুলো প্রকট, মানে ছেলেদের ক্ষেত্রে অল্প হলেও সেগুলো দায়ী। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা জিনিসই। হ্যাঁ। আচ্ছা, এখানে কি মানে পরিবারের আগের মানে কারোর সমস্যা থাকলেও কি সেটা এখানে আসতে পারে? হ্যাঁ, জেনেটিক্স কাজ করে। হ্যাঁ, জেনেটিক্স কাজ করে। এক্ষেত্রে জেনেটিক্সও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে ফ্যামিলিতে যদি হেরিডিটারি কারো প্রবলেম থেকে থাকে সেটাও কিন্তু জিনগতভাবে মানে বাহিত হতে পারে উত্তরসূরিদের শরীরে। ঠিক আছে, এবার সচেতন হওয়া দরকার। অনেক ছেলে হয়তো এগুলো ভাবলে লজ্জা পাবে, বলতে চাইবে না, কিন্তু এই লজ্জার কারণেই, সচেতনতার অভাবেই রোগটা গিয়ে এমন পর্যায়ে দাঁড়াবে যে তখন মৃত্যুর মুখ থেকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই কোনো লজ্জা ছাড়াই মানুষকে সচেতন হতে হবে। আমি মেয়েদের ক্ষেত্রে যে যে লক্ষণগুলো বললাম, ছেলেদের ক্ষেত্রেও সেম লক্ষণই দেখা যায়, অল্প হলেও প্রযোজ্য। হ্যাঁ, একদম। তাই লজ্জা না পেয়ে বাড়ির মা বোন ভাই বোনদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে এই জিনিসটা নিয়ে খোলামেলা ভাবে আলোচনা করবে, সবার সাথে ভিডিওটা শেয়ার করবে, সবার জানা দরকার। ঠিক আছে, আর অ্যাওয়ারনেসটা খুব প্রয়োজন, অ্যাওয়ারনেসটা সত্যি খুব প্রয়োজন। আর তোমরা এই রিলেটেড আর কে কি রকম ভিডিও দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে, আমরা অবশ্যই এই ধরনের ভিডিও আরো নিয়ে আসবো। আমাদের এসব নিয়ে বলতেও খুব ভালো লাগে, যেহেতু আমরা এটা নিয়ে চর্চা করি দুজনে, তো অবশ্যই এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে তোমরা অনেক সচেতন হবে, বা তোমরা যাদেরকে শেয়ার করবে তারাও অনেক উপকৃত হবে। তো আমাদের এসবের মাঝেও আমাদের ব্লগ প্লেলিস্ট অবশ্যই চেক করে নিও একবার। আওয়ার লাইফ বলে প্লেলিস্ট সেকশনের নাম দেওয়া আছে, ওখানে অবশ্যই আমাদের ডেইলি ব্লগগুলো আমরা শেয়ার করে থাকি।
চেক আউট করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।